আলমারি গোছাতে গিয়ে পুরনো একটা ডায়েরি পেলাম। পাতা উল্টাতে গিয়ে আমার কলেজ জীবনের কিছু ছবি বের হল। 18-19 বছর বয়সের ছবি, তখন আমি বেশ স্লিম আর সুন্দর ছিলাম। ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে পড়লাম। ছেলে পাশে এসে বসল, ছবিগুলো দেখতে লাগল। একটা ছবি হাতে নিয়ে সে অবাক হয়ে বলল, মা, এটা তোমার ছবি? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, তোমার মায়ের যৌবনের ছবি। সে ছবিটা মনোযোগ দিয়ে দেখতে লাগল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, এই ছবিতে তোমাকে দেখাচ্ছে আমার বয়সী কোনো মেয়ের মতো। আমি বললাম, তখন তো আমি তোমার বয়সীই ছিলাম। সে ছবিটা বুকের কাছে চেপে ধরে বলল, মা, এই ছবির মেয়েটাকে যদি আমি কোথাও দেখতাম, আমি নিশ্চয়ই প্রেমে পড়ে যেতাম। আমি লজ্জা পেয়ে বললাম, কি যে বলিস? সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সত্যি বলছি। এই ছবির তুমি আর এখনকার তুমি, দুজনকেই আমি ভালোবাসি। আমার হৃদয়ে একটা অদ্ভুত কম্পন অনুভব করলাম। সে আরও বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবেই নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। তুমি আমার স্ত্রী হয়ে যাও, আমি তোমাকে সেই যৌবনের মতোই সুন্দর রাখব। পুরনো ছবির গন্ধ আর তার কথার মিশ্রণে আমি হতবাক হয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা আহমেদ। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম রাহুল আহমেদ, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর সানিয়া। রিয়াদ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সানিয়া 13 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। সেদিন বিকালবেলা পুরনো আলমারিটা পরিষ্কার করছিলাম। কত জিনিস জমেছিল। হঠাৎ একটা পুরনো ডায়েরি পেলাম। সেটা খুলে দেখি আমার কলেজ জীবনের স্মৃতি। 18 বছর বয়সের কিছু ছবি বের হল। দেখে অবাক হয়ে গেলাম, তখন আমি কত সুন্দর ছিলাম। চুল লম্বা, চেহারা ভরাট, চোখে স্বপ্ন। ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে গেলাম অতীতে। হঠাৎ রিয়াদ পাশে এসে বসল। মা, কি দেখছ? জিজ্ঞেস করল। আমার পুরনো ছবি একটা ছবি তার হাতে দিলাম। রিয়াদ ছবিটা দেখে অবাক হয়ে গেল। মা, এটা সত্যিই তুমি? কত সুন্দর লাগছে। হেসে বললাম, হ্যাঁ, তোমার মায়ের যৌবনকাল। রিয়াদ ছবিটা আরও কাছ থেকে দেখল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, সত্যি বলছি, এই ছবিতে তোমাকে আমার বয়সী কোনো মেয়ের মতো লাগছে। তখন তো আমি তোমার বয়সীই ছিলাম। মৃদু হাসলাম। রিয়াদ ছবিটা বুকের কাছে নিয়ে বলল, মা, এই ছবির তোমাকে যদি আমি কোথাও দেখতাম, আমি পাগল হয়ে যেতাম। আমি লজ্জিত হয়ে বললাম, কি যে বলিস? রিয়াদ গম্ভীর হয়ে বলল, সত্যি মা। এই ছবির তুমি আর এখনকার তুমি, দুজনকেই আমি ভীষণ ভালোবাসি। আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল। রিয়াদ আরও বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও দেখি। তুমি এত সুন্দর যে আমার মনে হয় তুমি যদি আমার বয়সী হতে, আমি তোমাকে বিয়ে করতাম। ছবির গন্ধ আর তার কথার মিশ্রণে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। কিন্তু তখনই সানিয়া ছুটে এসে বলল, মা, দিদিমা এসেছেন। আমি চমকে উঠলাম। রিয়াদের দিদিমা মানে আমার শাশুড়ি এসেছেন। রিয়াদ ছবিটা রেখে দিয়ে দৌড়ে গেল। আমিও দ্রুত ডায়েরিটা গুছিয়ে নিচে নামলাম। শাশুড়ি এসেছেন পুজোর কেনাকাটার জন্যে। মীরা, চলো বাজারে যাই। তোমার সাথে থাকলে ভালো দাম পাবো। বাজারে যাওয়ার সময় রিয়াদের সেই কথাগুলো মাথায় ঘুরছিল। কিন্তু শাশুড়ির সাথে ব্যস্ত থাকায় ভাবার সময় পেলাম না। বাজার থেকে ফিরে এসে দেখি রিয়াদ আমার ডায়েরিটা নিয়ে বসে আছে। আরও ছবি বের করেছে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, রিয়াদ, এগুলো আমার ব্যক্তিগত জিনিস। রিয়াদ মিষ্টি হেসে বলল, মা, তুমি এত সুন্দর ছিলে যে আমি দেখতেই থাকতে পারি। তার এই কথায় আবারও সেই অদ্ভুত অনুভূতি হল। কিন্তু এবার আমি নিজেকে সামলে নিলাম। খানা তৈরি করতে হবে। তুমি পড়তে বসো। রাতে খাওয়ার সময় রিয়াদ আবার সেই ছবির কথা তুলল। বাবা, মায়ের 18 বছর বয়সের একটা ছবি দেখেছি। কি সুন্দর। রাহুল হেসে বলল, হ্যাঁ, তোমার মাকে দেখেই তো আমি পাগল হয়েছিলাম। রিয়াদ বলল, বাবা, তুমি কি করে এত সুন্দর একটা মেয়েকে পেলে? ভাগ্য ভালো ছিল। রাহুল আমার দিকে তাকিয়ে হাসল। কিন্তু রিয়াদ আরও বলল, বাবা, আমার যদি তোমার মতো ভাগ্য থাকত, আমিও মায়ের মতো একটা মেয়েকে বিয়ে করতাম। এই কথায় রাহুল একটু অবাক হল। আমিও একটু অস্বস্তি বোধ করলাম।
রাতে শোয়ার সময় রাহুল আমাকে বলল, মীরা, রিয়াদ কেন এমন কথা বলছে? ছেলেমানুষি। বড় হলে ঠিক হয়ে যাবে কি এই বলে বিশ্বাসটা এড়িয়ে গেলাম। পরের দিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমার সেই ছবিটা ফ্রেম করে রাখতে চাই। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কারণ তুমি খুব সুন্দর। আমি চাই সবাই জানুক আমার মা কত সুন্দর গো। তার এই নিরীহ কথায় আমার মন খারাপ লাগল। হয়তো আমি ভুল বুঝেছিলাম। ছেলে শুধু গর্ব করতে চায়। কিন্তু সেদিন বিকালে এমন একটা ঘটনা ঘটল যা আমাকে আরও বেশি চিন্তায় ফেলল। আমি বাথরুমে গোসল করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। মা, আমি আসছি। রিয়াদের গলা। একটু দাঁড়াও, গোসল করছি বললা। কিন্তু রিয়াদ দরজা খুলে ভেতরে ঢুকে গেল। আমি দ্রুত তোয়ালে দিয়ে নিজেকে ঢাকলাম। কি করছিস? বের হয়ে যা। রিয়াদ একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মা, তুমি এখনও খুব সুন্দর গো। আমি রেগে গিয়ে চিৎকার করলাম, বের হয়ে যা এখনই। রিয়াদ বের হয়ে গেল। কিন্তু তার চোখে যে ভাব দেখলাম তা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলল। সেই রাতে রিয়াদের আচরণ আরও অদ্ভুত হল। খাবার সময় সে আমার পাশে বসল, যা সে আগে কখনো করত না। হাত বাড়িয়ে আমার চুলে হাত দিল। কি করছিস? জিজ্ঞেস করলাম। মায়ের চুল কত সুন্দর কি বলে সে আমার গালে চুমু দিল। এটা স্বাভাবিক ছেলের ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু তার স্পর্শে আমার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে রিয়াদ আমার ঘরে এলো। মা, আমি তোমার সাথে শুব? কেন? তুমি তো নিজের ঘরে ঘুমাও। আজ তোমার সাথে থাকতে ইচ্ছা করছে কি এই বলে সে আমার বিছানায় শুয়ে পড়ল। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল বলল, থাকুক। মাঝে মাঝে মায়ের সাথে শুতে চাওয়া স্বাভাবিক। কিন্তু রাতে যা ঘটল তা একেবারেই স্বাভাবিক ছিল না। রিয়াদ আমার কাছে ঘেঁষে শুয়ে আমাকে জড়িয়ে ধরল। তার হাত আমার শরীরের উপর বিচরণ করছিল। আমি তাকে দূরে সরিয়ে দিলাম। কি করছিস? মা, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে কি নিরীহ গলায় বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ স্নেহ নয়। কিছু একটা ভুল হচ্ছে। পরের দিন থেকে রিয়াদের আচরণ আরও বেশি অস্বাভাবিক হয়ে গেল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি যেখানেই যাই সেখানেই হাজির। মা, তুমি একদম একা থেকো না। আমি তোমার সাথে থাকব এই বলে সে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করত। এমনকি আমি রান্নাঘরে কাজ করার সময়ও সে পেছনে এসে দাঁড়াত। কখনো কখনো আমার কোমরে হাত রাখত। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, রিয়াদ, তোমার কি হয়েছে? কেন এমন আচরণ করছ? রিয়াদ নিচু মুখে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না সেটা তো জানি। কিন্তু তোমার আচরণ আমার আচরণে কি সমস্যা? সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আমি কিছু বলতে পারলাম না। হয়তো আমিই ভুল ভাবছি। হয়তো রিয়াদ সত্যিই শুধু আমাকে ভালোবাসে। কিন্তু সেই সন্ধ্যায় যা ঘটল তা আমার সব সন্দেহকে সত্যি প্রমাণ করল। আমি টিভি দেখছিলাম। রিয়াদ এসে আমার পাশে বসল। হঠাৎ সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস? আমি সিরিয়াস মা। আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রিয়াদ, তুমি কি বলছ? আমি তোমার মা। আমি জানি। কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি তোমাকে স্পর্শ করতে চাই। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি দাঁড়িয়ে বললাম, রিয়াদ, তুমি পাগল হয়ে গেছ? রিয়াদ উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। মা, আমি তোমার শরীর স্পর্শ করতে চাই। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। দূর হও আমার কাছ থেকে। মা, তুমি কেন রাগ করছ? আমি তো তোমাকে ভালোবাসি। রিয়াদ আবার কাছে আসার চেষ্টা করল। আমি চিৎকার করে বললাম, এটা ভালোবাসা নয়, এটা পাপ। তখনই রাহুল অফিস থেকে ফিরল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কি হয়েছে? আমি সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু রিয়াদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল সব সত্যি। রাহুল রিয়াদের দিকে ধেয়ে গিয়ে তাকে একটা থাপ্পড় মারল। কি করছিস তুই? রিয়াদ গাল চেপে ধরে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। রাহুল চিৎকার করল। তারপর যা ঘটল তা আমাদের পুরো পরিবারকে ভেঙে দিল।
রিয়াদ বাড়ি ছেড়ে চলে গেল। সে বলল, আমি যদি মাকে পেতে না পারি আমি এই বাড়িতে থাকব না গি। আমরা তাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু সে কোথাও পাওয়া গেল না। সত্যিই পরে জানলাম রিয়াদের হরমোনাল ইমব্যালেন্স ছিল। টেস্টোস্টেরনের মাত্রা বেশি ছিল, যার কারণে তার এমন অস্বাভাবিক আচরণ হয়েছিল। ডাক্তার বলেছিলেন এটা একটা মেডিকেল কন্ডিশন, সঠিক চিকিৎসায় ভালো হয়ে যাবে। রিয়াদ নিয়মিত ওষুধ খেতে শুরু করল। ধীরে ধীরে তার আচরণ স্বাভাবিক হয়ে এল। কয়েক মাস পর রিয়াদ পড়াশোনায় মন দিল। তার একটা গার্লফ্রেন্ডও হল, নাম তানিয়া। একদিন তানিয়াকে বাড়িতে নিয়ে এল। মা, এই হল তানিয়া গু। তানিয়া খুবই সুন্দর মেয়ে, ভদ্র, শিক্ষিত। রিয়াদের সাথে খুব মানিয়ে যায়। তানিয়া আমাকে বলল, আন্টি, রিয়াদ সব সময় আপনার কথা বলে বলে তার মা সবচেয়ে সুন্দর গু। আমি হেসে বললাম, রিয়াদ অতিরঞ্জিত করে গি। না আন্টি, সত্যি, আপনি অনেক সুন্দর গু। রিয়াদ এখন সম্পূর্ণ স্বাভাবিক। তার সাথে আমার সম্পর্কও আগের মতো মাছেলের হয়ে গেছে। সে আর আগের মতো অদ্ভুত আচরণ করে না। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল যা আমাদের জীবনে নতুন এক রহস্যের সূচনা করল। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি আমার পুরনো বাড়িতে আছি, সেই বাড়িটা যেখানে আমার শৈশব কেটেছে। কিন্তু বাড়িটা আগের মতো নেই। অনেক বড়, অনেক সুন্দর। আর সেখানে একটা গুপ্ত কক্ষ আছে যার অস্তিত্ব আমি আগে জানতাম না। স্বপ্নে আমি সেই কক্ষে ঢুকে দেখি সেখানে রাখা আছে অনেক পুরনো জিনিস, বইপত্র, ছবি, গহনা, আর একটা পুরনো সিন্দুক। সিন্দুকটা খুলে দেখি ভেতরে একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই চিঠি পড়বে সে আমাদের পারিবারিক গুপ্তধনের উত্তরাধিকারী গু। ঘুম ভেঙে গেল। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, যেন এই স্বপ্নের কোনো মানে আছে। সকালে রাহুলকে স্বপ্নের কথা বললাম। খুবই অদ্ভুত স্বপ্ন, মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয় গু। রাহুল হেসে বলল, স্বপ্ন তো স্বপ্নই, এর বেশি কিছু নয় গু। কিন্তু আমার মন বলছিল অন্য কথা। আমি ঠিক করলাম আমার পুরনো বাড়িতে যাব। সেই বাড়িটা এখন আমার চাচার দখলে। চাচাকে ফোন করলাম। চাচা, আমি একবার পুরনো বাড়িটা দেখতে যেতে চাই। কোনো সমস্যা নেই, তুমি যখন খুশি আসতে পারো গু। পরের দিনই রিয়াদ আর সানিয়াকে নিয়ে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা আগের মতোই আছে, কিন্তু কিছুটা পুরনো হয়ে গেছে। চাচা বললেন, মীরা, এই বাড়িতে কিছু অদ্ভুত জিনিস আছে। মাঝে মাঝে অদ্ভুত শব্দ হয় গু। কি ধরনের শব্দ? রাতের বেলা মনে হয় কেউ ঘোরাফেরা করছে, কিন্তু কাউকে দেখা যায় না গি। আমার গায়ে কাটা দিল। চাচা, আমি পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই গু। চাচা চাবি দিয়ে দিলেন। আমি রিয়াদ আর সানিয়াকে নিয়ে বাড়ির এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত ঘুরলাম। দোতলায় গিয়ে আমার পুরনো রুমটা দেখলাম। সব কিছু আগের মতোই আছে, কিন্তু হঠাৎ আমার নজরে পড়ল একটা দেয়ালে অদ্ভুত একটা চিহ্ন। রিয়াদকে ডাকলাম, এই চিহ্নটা আগে ছিল? রিয়াদ দেখে বলল, মা, এটা তো গোপন দরজার চিহ্ন মনে হচ্ছে গি। আমার বুক ধক ধক করতে লাগল। স্বপ্নের সেই গুপ্ত কক্ষের কথা মনে পড়ে গেল। চিহ্নটার উপর চাপ দিলাম। হঠাৎ দেয়ালটা সরে গেল। ভেতরে একটা গোপন পথ। সানিয়া চিৎকার করে বলল, মা, এটা কি? আমিও জানি না গিয়ে আমার গলা কাঁপছিল। রিয়াদ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরে ঢুকল। মা, এখানে একটা ছোট কক্ষ আছে গি। আমিও ঢুকে গেলাম। সত্যিই একটা ছোট কক্ষ, আর সেখানে রাখা আছে একটা পুরনো সিন্দুক, হুবহু স্বপ্নের মতো। কাঁপতে কাঁপতে সিন্দুকটা খুললাম। ভেতরে একটা চিঠি, কিছু পুরনো গহনা আর একটা মানচিত্র। চিঠিটা পড়লাম। সেখানে লেখা, প্রিয় উত্তরাধিকারী, তুমি যদি এই চিঠি পড়ছ তাহলে বুঝতে হবে তুমি আমাদের পরিবারের বিশেষ ক্ষমতার অধিকারী। তোমার স্বপ্নে যা দেখবে তার সাথে বাস্তবতার যোগ আছে গি। আমার মাথা ঘুরে গেল। রিয়াদ, এটা কি বলছে? রিয়াদ চিঠিটা পড়ে বলল, মা, এটা তো অবিশ্বাস্য। আমাদের পরিবারে নাকি অতিপ্রাকৃত ক্ষমতা আছে গি। মানচিত্রটা দেখলাম। সেখানে এই এলাকার বিভিন্ন জায়গার ছবি আঁকা, আর একটা জায়গায় ক্রস চিহ্ন দেওয়া। সেখানে লেখা, মূল গুপ্তধন। সানিয়া উত্তেজিত হয়ে বলল, মা, আমরা গুপ্তধনের খোঁজে বের হব? আমি দ্বিধায় পড়ে গেলাম। এটা কি সত্যি নাকি কোনো কাকতালীয় ব্যাপার?
কিন্তু যখন বাড়িতে ফিরে এসে রাহুলকে সব বললাম তখন আরও অদ্ভুত কিছু জানতে পারলাম। রাহুল বলল, মীরা, তোমার দাদু সম্পর্কে আমি কিছু শুনেছিলাম। তিনি নাকি তন্ত্রমন্ত্র জানতেন গো। সেটা তো আমি জানতাম না গি। তোমার বাবা কখনো এসব বিষয়ে কথা বলতেন না। কিন্তু গ্রামের লোকেরা বলতো তোমার দাদু ভবিষ্যৎ দেখতে পেতেন গু। এই কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। পরের দিন রাতে আবার স্বপ্ন দেখলাম। এবার দেখলাম সেই মানচিত্রের জায়গাটা। স্পষ্ট দেখতে পাচ্ছি একটা বড় গাছের নিচে একটা পাথর। পাথরের নিচে কিছু একটা লুকানো আছে। সকালে উঠে রিয়াদকে বললাম, আমরা আজই সেই জায়গাটায় যাব। রিয়াদ খুশি হয়ে বলল, চলো মা, অ্যাডভেঞ্চার হবে গু। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে ২৫ কিলোমিটার দূরে একটা জঙ্গলে। আমরা সকালে বের হলাম। বইটা খুলে দেখি এখানে বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা লেখা। আর সবচেয়ে বড় কথা, এখানে লেখা আছে আমাদের পারিবারিক ইতিহাস। পড়তে পড়তে জানলাম আমাদের পরিবারের নারীদের বিশেষ ক্ষমতা আছে। তারা স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পারেন। আর পুরুষেরা এই ক্ষমতা সহায়তা করতে পারেন। আমার দাদু এই বইটা লুকিয়ে রেখে গিয়েছিলেন, যাতে তার বংশধরেরা নিজেদের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। রাহুল বইটা দেখে বলল, মীরা, এটা কি সত্যি? আমি জানি না, কিন্তু এতদিনের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সত্যি গে। বাড়িতে ফিরে এসে বইটা পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল কিভাবে স্বপ্নের ক্ষমতা ব্যবহার করতে হয়, কিভাবে ভবিষ্যৎ দেখা যায়। আমি চেষ্টা করে দেখলাম। সত্যিই কাজ হল। আমি স্বপ্নে দেখতে পারলাম পরের দিন কি ঘটবে। আর সেটা সত্যিই ঘটল। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার সত্যিই বিশেষ ক্ষমতা আছে। একদিন স্বপ্নে দেখলাম আমাদের পাড়ায় একটা দুর্ঘটনা হবে। একটা বাচ্চা গাড়ির নিচে পড়ে যাবে। পরের দিন সকালে আমি সেই জায়গায় গিয়ে অপেক্ষা করলাম। সত্যিই সেই বাচ্চাটা রাস্তায় দৌড়ে এলো। একটা গাড়ি আসছিল। আমি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে টেনে নিয়ে এলাম। দুর্ঘটনা এড়ানো গেল। এরপর থেকে আমি নিয়মিত স্বপ্নে বিভিন্ন ভবিষ্যৎ দেখতে পেতাম। আর সেই অনুযায়ী সতর্ক হয়ে থাকতাম। রিয়াদ আর সানিয়াও আস্তে আস্তে এই ক্ষমতা পেতে শুরু করল। বিশেষ করে সানিয়া। সে খুবই তীক্ষ্ণ স্বপ্ন দেখত। একদিন সানিয়া এসে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি আমাদের বাড়িতে চোর আসবে গু। আমরা সতর্ক হয়ে রইলাম। সত্যিই সেই রাতে একজন চোর আমাদের বাড়িতে ঢুকার চেষ্টা করল। কিন্তু আমরা প্রস্তুত থাকায় তাকে ধরে ফেললাম। এইভাবে আমাদের পারিবারিক ক্ষমতা ব্যবহার করে আমরা নিজেদের আর অন্যদের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু এই ক্ষমতার সাথে সাথে এলো নতুন দায়িত্ব। আমাদের বুঝতে হলো যে আমাদের কাছে যে ক্ষমতা আছে তা অপব্যবহার করা যাবে না। দাদুর বইয়ে লেখা ছিল, এই ক্ষমতা শুধু মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নিজের স্বার্থে ব্যবহার করলে ক্ষমতা চলে যাবে গু। আমি এই নিয়ম মেনে চলার চেষ্টা করতাম। কখনো কখনো মনে হতো লটারির নম্বর দেখে নিই। কিন্তু নিজেকে সামলে রাখতাম। একদিন আমার এক প্রতিবেশী এসে বলল, মীরা, শুনেছি তুমি স্বপ্নে সত্যি দেখতে পাও। আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি কি বলতে পারবে সে কোথায়? আমি দ্বিধায় পড়ে গেলাম। লোকে জানতে পারলে তো আরও সমস্যা হবে। কিন্তু একটা বাচ্চা হারিয়ে গেছে। মায়ের কষ্ট দেখে আমি রাজি হয়ে গেলাম। সেই রাতে স্বপ্নে চেষ্টা করলাম। দেখতে পেলাম মেয়েটা শহরের এক বস্তিতে আছে। কিছু খারাপ লোক তাকে ধরে রেখেছে। পরের দিন পুলিশকে খবর দিলাম। পুলিশ গিয়ে মেয়েটাকে উদ্ধার করে আনল। এই ঘটনার পর আমার খ্যাতি ছড়িয়ে পড়ল। লোকে আমার কাছে আসতে শুরু করল বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আমি যতটা পারতাম সাহায্য করতাম। কিন্তু সবার সাহায্য করা সম্ভব হচ্ছিল না। রাহুল বলল, মীরা, তুমি এত সবার সাহায্য করছ, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো গো। সত্যি কথা, এত স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাতে ঘুম হতো না। দিনে মাথা ব্যথা থাকত। একদিন দাদুর বই পড়তে পড়তে দেখলাম সেখানে লেখা আছে ক্ষমতার ব্যবহার সীমিত রাখার উপায়। আমি সেই উপায় অবলম্বন করলাম। শুধু জরুরি ক্ষেত্রেই স্বপ্নের ক্ষমতা ব্যবহার করতে শুরু করলাম। এইভাবে আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হয়ে এল। রিয়াদের সেই হরমোনাল সমস্যার কথা আর কখনো উঠত না। সে তানিয়ার সাথে সুখে আছে। সানিয়াও তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। সে শুধু পরীক্ষার আগে স্বপ্নে দেখে নিয়ে কি প্রশ্ন আসবে। একদিন তানিয়া আমাকে বলল, আন্টি, আমি আর রিয়াদ বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, আমাদের আপত্তি নেই। রিয়াদ আর তানিয়ার বিয়ে হল।
বিয়ের আগে আমি স্বপ্নে দেখে নিয়েছিলাম তাদের দাম্পত্য জীবন সুখের হবে। বিয়ের পর রিয়াদ আলাদা বাড়িতে চলে গেল। কিন্তু প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ রাখে। একবার তানিয়া গর্ভবতী হল। আমি স্বপ্নে দেখলাম তাদের একটা ছেলে হবে। আর সেই ছেলেরও আমাদের পারিবারিক ক্ষমতা থাকবে। সত্যিই একটা সুন্দর ছেলে হল। নাম রাখলাম অর্ক। অর্ক যখন ৩ বছর বয়সে তখন থেকেই তার মধ্যে অদ্ভুত লক্ষণ দেখা গেল। সে খেলার ছলে এমন সব কথা বলত যা পরে সত্যি হয়ে যেত। একদিন অর্ক বলল, দাদি, কাল বৃষ্টি হবে। পরের দিন সত্যিই বৃষ্টি হল, যদিও আবহাওয়ার পূর্বাভাসে রৌদ্রোজ্জ্বল দিনের কথা বলা হয়েছিল। আমি বুঝতে পারলাম আমাদের পারিবারিক ক্ষমতা পরবর্তী প্রজন্মেও চলে গেছে। এভাবেই আমাদের অদ্ভুত কিন্তু সুন্দর পারিবারিক জীবন চলতে থাকল। আমাদের ক্ষমতার কথা গোপন রেখেই আমরা মানুষের সেবা করতে থাকলাম। কখনো কখনো মনে হয় এই ক্ষমতা একটা আশীর্বাদ। আবার কখনো মনে হয় দায়িত্বের বোঝা। কিন্তু একটা কথা নিশ্চিত, এই ক্ষমতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। রিয়াদের সেই অস্বাভাবিক আচরণের দিনগুলো এখন অতীত। আমরা সেই কষ্টের দিনগুলো ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেছি। আর আমি এখন একজন সুখী মা, শাশুড়ি আর দাদি। আমার স্বপ্নের ক্ষমতা দিয়ে আমি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। কিন্তু জীবনে আরও অনেক রহস্য বাকি। কে জানে আগামীকাল আবার কি নতুন অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর এইভাবেই শেষ হলো আমার এই অদ্ভুত কিন্তু সত্যি গল্পটা। যা শুরু হয়েছিল একটা পুরনো ছবি দিয়ে, শেষ হলো নতুন এক পারিবারিক পরিচয় দিয়ে।